হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025 সালে ছাত্রছাত্রীদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক। যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইটা থেকে যে টপিক গুলো রয়েছে তার মধ্যে থেকে যে ভাষা অংশ রয়েছে সেই ভাষা অংশের ক্লাস করব আমরা। সেই ভাষাটা কতটা তোমাদের কাছে উপযুক্ত এবং কিভাবে এই অংশটা থেকে বুঝে পড়লে নাম্বার তোলা যায় সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এবং আমার মনে হয় যে ভাষা অংশটা এতটাই মানে অনেকের মধ্যে ভয় সঞ্চার করেছে যে ভাষা পড়তে গেলেই না সবার মনে হয় এটা খুব কঠিন, না এটা থেকে কিছু করা যাবে না। কিন্তু আজকে এই ক্লাসটার মধ্যে আমরা ভাষা অংশটা যেভাবে ক্লাসটা করাবো ভেবেছি, তাতে আমি মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে যে ভাষা যখন ক্লাসটা শেষ হবে ততক্ষণে এই অংশটা থেকে যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এই অংশটা তোমরা কিন্তু অনেকটা বুঝে যাবে। তাহলে ভিডিওটা পুরোটা দেখো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো ভাষা বিজ্ঞান অংশের ক্লাসটা শুরু করা যাক। তার জন্য কি কি জিনিস তোমাদের প্রয়োজন হবে আগে থেকে বলে দিই। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সাথে তোমাদের খাতা এবং তার সঙ্গে এই যে ভাষা বইটা রয়েছে সেই ভাষা বইটা কিন্তু সঙ্গে রাখবে। এবং ভাষা বইয়ের এই যে অংশটা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এই পার্টটা কিন্তু অবশ্যই সবাই বের করে নেবে যাতে তোমাদের সুবিধা হয়। চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে। চলো প্রথমে ভাষা বিজ্ঞান ক্লাস করতে গেলে জানতে হবে ভাষা কাকে বলে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ভাষা তো মানে আমরা যেটা কথা বলছি, এই যে আপনি কথা বলছেন বা আমি আপনার সাথে ভিডিওর ওপার থেকে টুকটাক কথা বলছি, আমরা আমাদের সবার সাথে আমাদের বাড়ির আশেপাশের জন্য বাড়ির লোকেদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে যা কথা বলি তাই তো ভাষা, তাই তো? একদমই ঠিক তাই, সেটা তো অবশ্যই ভাষা। কিন্তু বলতো পাখি যে সুরে গান গাইছে বা একটা কুকুর যে ঘেউ ঘেউ করছে বা একটি গাড়ি যখন হর্ন দিয়ে চলে যাচ্ছে বা গাড়ির যে শব্দ হচ্ছে সেটা কি ভাষা? যে কোনো শব্দকে তো তাহলে ভাষা বলা যায়, তাই তো? না, যে কোনো শব্দকে আমরা ভাষা বলতে পারি না। যেমন পাখির আওয়াজটাও ভাষা নয়, তেমন গাড়ির শব্দটাও কিন্তু ভাষা নয়। ভাষা বলতে কি বোঝায়? বলছে ভাষা হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগত প্রকৃতির সমবায়, যার দ্বারা কোনো জনগোষ্ঠী পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে থাকে। ভাষা হচ্ছে কতগুলো ধ্বনির সমষ্টি যেটা মানুষের বাকযন্ত্রের মাধ্যম থেকে উচ্চারিত হয় এবং যার দ্বারা কোনো জনগোষ্ঠী একে অপরের সাথে অর্থাৎ পরস্পরের সাথে নিজেদের ভাব বিনিময় করে থাকে, তাকেই ভাষা বলা হয়ে থাকবে। ভাষা হলো সৃজনশীল মানুষের সহজাত ক্ষমতা। যে কোনো মানুষই যে জন্মাবে, যে কোনো মানুষ, সেই মানুষের সহজাত ক্ষমতা হচ্ছে ভাষা। এক্সেপশন যারা কথা বলতে পারে না তাদের ভাষার প্রয়োগটা হয় না, কিন্তু যারা কথা বলতে পারে তারাই কিন্তু ভাষা এই যে সহজাত ক্ষমতা সেই ক্ষমতার অধিকারী। তাহলে ভাষার ব্যাপারটা ক্লিয়ার হলো যে ভাষা কি বোঝাচ্ছে। ভাষা হচ্ছে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি সমূহের একটা সমবায়, যার দ্বারা কোনো জনগোষ্ঠী নিজের মনের ভাব প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে ভাষা। এই ভাষা হলো সৃজনশীল মানুষের সহজাত একটা ক্ষমতা। এবার আমাদের যে মেইন টপিক ভাষাটা বোঝার পর বুঝতে হবে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান কাকে বলছে বা ভাষা বিজ্ঞান অ্যাকচুয়ালি কি বলছে। দেখো, বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক পদ্ধতি তথা বিচার বিশ্লেষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে ভাষার আলোচনা ও চর্চা করা হয় তাকে ভাষা বিজ্ঞান বলতে হবে। তাই ভাষা বিজ্ঞান হলো সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞানের যে বিশেষ শাখায় ভাষা সম্পর্কিত আলোচনা, তথ্য, বিচার বিশ্লেষণ করা হয় তাকেই আমরা বলবো ভাষা বিজ্ঞান, যাকে আমরা ইংরেজিতে কি বলছি? সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষা বিজ্ঞান। বোঝা গেল? ভাষা জিজ্ঞাসুরা এর মাধ্যমে ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ যারা ভাষা সম্পর্কে পড়তে চায়, যারা ইন ফিউচার বাংলা নিয়ে পড়বে ভাবছো, তোমাদের কিন্তু অবশ্যই ভাষাতত্ত্ব বলে অংশ গ্রাজুয়েশন লেভেল এমনকি মাস্টার্স লেভেলেও ভাষাতত্ত্ব বলে পড়তে হবে।
সেখানে আমরা কিন্তু জানতে পারবো ভাষার গঠন প্রক্রিয়া কিভাবে হয়েছে, মানে ভাষা নির্মাণ কিভাবে হচ্ছে, তার প্রকৃতি, পদ্ধতি, প্রয়োগগত আলোচনা সব কিন্তু ভাষাতত্ত্ব বলে একটা নির্দিষ্ট পেপার পড়তে হয়। তাই যারা ভবিষ্যতে বাংলা নিয়ে পড়বে ভাবছে ভাষা অংশটা বোঝাটা কিন্তু খুব দরকার তাদের। তাই দেখো এখানে বলা হচ্ছে যারা ভাষা জিজ্ঞাসু অর্থাৎ ভাষা সম্পর্কে জ্ঞান সঞ্চয় করতে চায় তারা এর মাধ্যমে কি কি জিনিস তুলে ধরতে পারে, তার নির্মাণ অর্থাৎ ভাষা কিভাবে গঠন হচ্ছে, তার গঠন প্রকৃতি, পদ্ধতি কিভাবে ভাষা তৈরি করা যেতে পারে এবং তার প্রয়োগ পদ্ধতি কিভাবে ভাষাটাকে তৈরি করার পর আমরা বিভিন্ন ক্ষেত্রে ভাষার প্রয়োগ করব তা নিয়ে আলোচনা করা হচ্ছে এই ভাষা বিজ্ঞানে। তাই বলছে এই প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকেন ভাষা জিজ্ঞাসুরা। যারা ভাষা বিজ্ঞান জানবে তারা এই ভাষা বিজ্ঞান জানা ভাষা জিজ্ঞাসুরা এই জিনিসগুলো নিয়েই আলোচনা করে থাকে। সহজ কথায় বলা যায়, এক কথায় ভাষাজনিত বিজ্ঞান নির্ভর চর্চাই হলো ভাষা বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখাতে আমরা যুক্তি নির্ভর বা যুক্তিগতভাবে ভাষাজনিত বিভিন্ন বিজ্ঞান চর্চা করি তাই হলো ভাষা বিজ্ঞান বা সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হলো? যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই চাইলে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিতে পারো। চলে যাব আমরা পরের টপিকে। ভাষা কাকে বলছে এবং ভাষা বিজ্ঞান জিনিসটা কি এটা জানা হয়েছে আশা করছি। বোঝা গেল? বোঝা গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে এই অংশগুলো তোমাদের বুঝতে কতটা সহজ লাগছে। পরের দেখো, ভাষা প্রধানত যেহেতু আমরা বলছি মানুষের বাকযন্ত্র থেকে উঠে আসে, এই ভাষা জিনিসটা মাথায় রাখতে হবে এটার কিন্তু দুটো রূপ আছে। একটা হচ্ছে মুখের ভাষা যেটাকে আমরা কথ্য ভাষা বলছি, আর একটা হচ্ছে আমাদের লেখ্য ভাষা যেটা আমরা লিখে প্রকাশ করছি। মুখের ভাষা কোনগুলো? এই যে আমি যখন তোমাদের সাথে কথা বলছি বা তুমি যখন কারোর সাথে কথা বলো সেটা তো আমরা কি করছি, আমাদের বাকযন্ত্র থেকে যে ধ্বনি নির্গত হচ্ছে সেটাই তো আমরা ভাষা হিসেবে প্রকাশ করছি। শব্দগুলো অর্থপূর্ণ ভাবে পাশাপাশি বসে আমরা ভাষা প্রয়োগ ঘটাচ্ছি, তাই তো? তাহলে একটা হলো মুখের ভাষা বা যেটাকে আমরা বলছি কথ্য ভাষা, যেটা কথার মাধ্যমে যে ভাষাটাকে আমরা প্রয়োগ করি। আর একটা হচ্ছে লেখ্য ভাষা অর্থাৎ যে ভাষাটাকে আমরা লিখে প্রয়োগ করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি লেখ্য ভাষার ক্ষেত্রে যে কোনো প্রকার রচনা, সাহিত্য রচনা আমরা যখন পরীক্ষায় লিখি সেটাও তো লেখার ভাষা, লেখ্য ভাষার মধ্যেই পড়ছে, তাই তো? তাই ভাষার দুটি মাত্রা বা অংশ, একটা হচ্ছে মুখের ভাষা বা কথ্য ভাষা, আর একটি হচ্ছে লেখ্য ভাষা বা লেখন ভাষা। ক্লিয়ার হলো এই জায়গাটা? ভাষা বিজ্ঞানের আলোচনায় মুখের ভাষার গুরুত্ব সর্বাধিক। মাথায় রাখতে হবে আমরা যখন ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব আমরা তখন মুখের ভাষাকে অধিক গুরুত্ব দেব। তার কারণ কি দেখো, লেখ্য ভাষার ক্ষেত্রে যে প্রয়োগ পদ্ধতিটা আমরা দেখি সেটা খালি লিখে প্রকাশ হয়, কিন্তু যখন আমরা মুখে প্রকাশ করব সেটা কিন্তু অনেক ভ্যারিয়েশন বা বিভিন্নতা সৃষ্টি হবে। যেমন ধরো আমরা উপভাষার ক্ষেত্রে যদি দেখি বঙ্গালী উপভাষা, রাঢ়ী উপভাষা, তারপর হচ্ছে কামরূপী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, এই যে উপভাষাগুলো বিভিন্ন ভাষা অঞ্চলের মধ্যে প্রচলন রয়েছে সেগুলো তো সবটাই কথ্য ভাষার উপর নির্ভর করছে। তুমি আমাকে বলো আমরা কলকাতাবাসী বা কলকাতার আশেপাশে হুগলি তীরবর্তী অঞ্চল যে রয়েছে সেখানে যে ভাষায় বাংলায় কথা বলা হয়, আমি আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে যাই, সেইখানে কি একরকম ভাষায় কথা বলা হয়? অবশ্যই নয়। তুই আবার চলে যাই একটু আসাম, শিলচর, দার্জিলিং এর দিকে, সেখানে একটু পাহাড়ি অঞ্চলের বাংলা ভাষা, তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আবার আমরা যদি চলে যাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে, শ্রীহট্ট, খুলনা, ঠিক আছে, এই সমস্ত জায়গা, রাজশাহী, এই জায়গাগুলোতে যে বাংলা ভাষার প্রচলন রয়েছে সেটা কিন্তু আমাদের এখানকার বাংলা ভাষার তুলনায় একটু আলাদা, তাই নয় তো? ঠিক কিনা বলছি কিনা বলবে আমাকে, ঠিক আছে? এই যে ভাষার যে একটা বিভিন্নতা দেখা দিচ্ছে সেটাই তো ভাষা বিজ্ঞান আলোচনা হবে। তুমি ধরো লেখ্য ভাষার ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটাই তো পরে লিখবো, এই মুখের বলাটা সবার আগে ইম্পর্টেন্ট। বলা হচ্ছে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে মুখের ভাষার গুরুত্ব সর্বাধিক। তাই বলা হচ্ছে কারণ কি, মুখের ভাষা পরিবর্তনশীল। এই যে এখনই যেটা বললাম যে ধরো আমরা এখানে যে বাংলা ভাষায় কথা বলছি সেটাও বাংলা ভাষা, আবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার দিকে চলে গেলে তারা যে ভাষায় কথা বলছে সেটাও বাংলা, কিন্তু এখানকার বাংলা এবং সেখানকার বাংলার মধ্যে কিছু একটু হালকা ডিফারেন্স কিন্তু রয়েছে। এবং তার থেকে বড় একটা আমাদের কারণ হচ্ছে যে মুখের ভাষা কিন্তু পরিবর্তনশীল। তুমি যদি বলো, মনে করো আমরা আজকের দিনে দাঁড়িয়ে 2025 সাল দাঁড়িয়ে যে বাংলা ভাষায় কথা বলছি, আজ থেকে তুমি একটু পিছিয়ে যাও তো 50 বছর আগে, তারাও পশ্চিমবঙ্গে যারা যে বাঙালিরা বসবাস করতেন তারা কি আজকের মতো এই আধুনিক বাংলায় ঠিক এভাবেই কথা বলতেন? নয় তো। তাহলে তখনকার বাংলা এবং এখনকার বাংলার মধ্যে একটা পার্থক্য বর্তমান রয়েছে। কারণ কি, যে তখনকার বাংলা যে রূপ
পরিগ্রহ করেছিল সেটা ক্রমাগত সময়ের সাথে সাথে তার রূপ পরিবর্তন করেছে। এই জন্যই ভাষা বিজ্ঞানের একটা মূল ফ্যাক্টর হচ্ছে মুখের ভাষা বা মুখ্য ভাষা বা কথ্য ভাষা। তার কারণ হচ্ছে ভাষা পরিবর্তনশীল। ভাষা যেহেতু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, তাই মুখের ভাষার উপর গুরুত্ব দিয়েই কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচনাটা করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার ভাষা বিজ্ঞানের আমরা তিনটি শাখা রয়েছে সেটা সম্পর্কে জানবো। ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে তিনটি প্রধান শাখা রয়েছে। মাথায় রাখতে হবে তিনটি প্রধান শাখা কি কি। প্রথম শাখা, তোমরা যদি একটু বইটা বের করে নাও তাহলে কিন্তু এগুলো একটু দাগিয়ে নিতে পারো, কারণ আমি কিন্তু সংজ্ঞাগুলো বই থেকেই তুলেছি। ক্লিয়ার? আচ্ছা, প্রধান যে তিনটে ভাষা বিজ্ঞানের আলোচনার শাখা বলছে, প্রথম হচ্ছে আমাদের তুলনামূলক ভাষা বিজ্ঞান। তুলনামূলক বলতে আমরা বুঝতে পারছি কি, কোন জাতীয় ভাষার মধ্যে বিজাতীয় ভাষার মধ্যে একটা ভাষার সাথে আরেকটা ভাষার যখন তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞান। তারপর একটা বলছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক মানে বুঝতে পারছি যে আমরা এখানে একটু ইতিহাস রিলেটেড কিছু বলছে, কোন ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, সে কিভাবে তার উৎপত্তির পর রূপ পরিগ্রহ করে অন্য ভাষায় পরিবর্তন হয়েছে সেটা নিয়ে ঐতিহাসিক ভাষার আলোচনা। এবং শেষে রয়েছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়টা আমি এখানে লিখে রেখেছি। কি বলছে? বলছে এর প্রধান কাজ হচ্ছে সমগোত্রজ। যে সমস্ত ভাষা একই জননী রয়েছে, অর্থাৎ একই মূল ভাষা থেকে সৃষ্টি হয়েছে, সেই সমস্ত সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা খোঁজাই কাজ হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের প্রধান কাজ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে রয়েছে দেখো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এর প্রধান কাজ এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করো। কালগত ধারাবাহিক মানে কি? কাল অর্থাৎ কি? সময়। ইতিহাসের সময় নিয়মে যখন ভাষার পরিবর্তন হচ্ছে বিভিন্ন ভাষার মধ্যে, যেটা আগে ছিল কিন্তু এখন অন্য পরিবর্তন হয়েছে, এই ভাষা বিজ্ঞানটা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এবং শেষ যে শাখাটা রয়েছে সেটা বলছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বা ডেসক্রিপটিভ সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। এই ভাষা বিজ্ঞানের অন্তর্গত কি? ভাষার অন্তর্গত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্বের আলোচনা করে এই বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তোমরা খেয়াল করে দেখবে এই ভাষা তত্ত্বের আলোচনার ক্ষেত্রে কিন্তু শব্দার্থ তত্ত্ব, রূপ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব এগুলো তোমাদের পড়তে হবে। তাই যেই অংশটা আমাদের পরবর্তীকালে পড়তে হবে সেটা কিন্তু বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের অন্তর্গত। ক্লিয়ার হলো? তাহলে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং তুলনামূলক ভাষা বিজ্ঞান, এই তিনটে অংশ কাকে বলছে? ইজ দ্যাট ক্লিয়ার? চলে যাবে পরেরটায়। আচ্ছা, এবার আমরা জানবো তুলনামূলক ভাষা বিজ্ঞান কাকে বলে। তোমরা তোমাদের টেক্সট বইটা একটু খুলে নেবে এবং টেক্সট বইয়ের মধ্যে দেখবে এগুলোর অংশগুলো রয়েছে, তোমরা চাইলে দাগিয়ে নিতে পারো। দেখো, বলছে ভাষা বিজ্ঞানের যে শাখায় সমগোত্রীয় ভাষা, আমি সমগোত্রীয় বলতে মাত্র কি বোঝালাম? যে সমস্ত ভাষা একই ভাষা থেকে সৃষ্টি হয়েছে এবং যাদের গোত্র একই ভাষা থেকে যাদের সৃষ্টি রয়েছে। মূলত সমগোত্রীয় ভাষা বলতে এখানে কাদের কথা বোঝানো হচ্ছে? সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এবং ফার্সি, এই চারটে ভাষাকে আমরা বলছি সমগোত্রীয় ভাষা। কারণ কি? এই চারটি ভাষা একই ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে এই ভাষাগুলোর উৎপত্তি হয়েছে বলে এদেরকে একই বা সমগোত্রীয় ভাষা বলা হচ্ছে। তাই বলছে ভাষা বিজ্ঞানের যে শাখায় সমগোত্রীয় ভাষা অর্থাৎ সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এবং ফার্সি মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষা অর্থাৎ তারা কোন ভাষা থেকে এসছে এই উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করা হয়, তাই তাকে আমরা বলবো তুলনামূলক ভাষা বিজ্ঞান। অর্থাৎ এই চারটি ভাষা কোথা থেকে এসেছে সেই চারটি ভাষার পুনর্নির্মাণ করা, মূল যে ভাষা থেকে এসেছে অর্থাৎ ইন্দো ইউরোপীয়, তাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে তার বিভিন্ন শাখা প্রশাখাকে খুঁজে বার করা, এইটাই হচ্ছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের প্রধান কাজ। এই ভাষা বিজ্ঞানের জনক হলেন স্যার উইলিয়াম জোন্স। এটাও আমরা বলতে পাবো এই ভাষা বিজ্ঞানের জনক কাকে বলা হচ্ছে? স্যার উইলিয়াম জোন্সকে। 1786 খ্রিস্টাব্দ। তার মতে সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি প্রভৃতি ভাষাগুলির মূলে একটি প্রধান ভাষা রয়েছে। আমি যেটা বললাম তুলনামূলক ভাষা বিজ্ঞানের একটাই কাজ যে এই যে চারটি ভাষা রয়েছে যাদেরকে আমরা সমগোত্রীয় ভাষা বলছি, সেই ভাষাগুলো কোন ভাষা থেকে এসেছে, তাদের মূল ভাষাটা কি, সেই মূল ভাষাকে তিনি বলছেন যে এদের একটি প্রধান ভাষা রয়েছে
যা এই ভাষাগুলোর কাঠামোগত মিলের একটি প্রধান কারণ। কাঠামোগত মিল মানে কি? সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এই চারটে ভাষার মধ্যে না কিছু একটু বলা যেতে পারে মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাদের গঠনগত দিক থেকে। তাই জন্য স্যার উইলিয়াম জোন্স মনে করছেন যে এই ভাষাগুলো সমগোত্রীয়, এদের যে জননী বা এদের যে সৃষ্টিকর্তা সেটা একটি ভাষা। তাই জন্য বলা হচ্ছে এদের কাঠামোগত মিল কিন্তু অনেক চোখে পড়ছে। ধরো আমরা যদি একটু সহজ উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা যদি ধরে নিই তাহলে আমাদের মা বাবা থেকে সন্তানের উৎপত্তি, যেমন ধরো আমি আছি, বা তোমাদের ক্ষেত্রে যদি বলি তোমার মা বাবা থেকে, তোমার যদি কোনো ভাই বোন থেকে থাকে তাহলে মা এবং বাবা থেকে তুমি তোমার ভাই বা বোনের উৎপত্তি হয়েছে। তাহলে তাদের যে কোয়ালিটিস রয়েছে, তোমার মা বাবার মধ্যে যে দোষ গুণ বিভিন্ন রয়েছে তাদের সঞ্চার তো তোমাদের মধ্যে হয়েছে, তোমাদের অর্থাৎ তোমরা যে ভাই বোন রয়েছে তাদের মধ্যে হয়েছে। তাহলে তাদের একটা কি বলা যেতে পারে গুণ দোষ তোমাদের মধ্যে যেহেতু সঞ্চারিত হয়েছে এবং তোমরা যেহেতু ভাই বোন, তোমাদের মধ্যে একটা মিল দেখা দিচ্ছে। যে ধরো তোমার সাথে তোমার ভাইয়ের একটা মিল দেখা যায় কি, তোমার ভাইও বিরিয়ানি খেতে ভালোবাসে, তুমিও বিরিয়ানি খেতে ভালোবাসো, বা তোমার বোনের সাথে তোমার দৈহিক গঠনের একটা মিল পাওয়া যাচ্ছে। তোমার ধরো এখানে একটা কালো তিল আছে, তোমার বোনের এখানে একটা কালো তিল আছে, থাকতেই পারে। যেহেতু একটা অরিজিন বা উৎপত্তি একটা ভাষা থেকেই হচ্ছে, তাই জন্য এই চারটে ভাষার মধ্যে কিছু কাঠামোগত বা তাদের লেখার ধরন বা বলার ধরনের মধ্যে কিছু মিল বা সিমিলারিটিস পাওয়া যাচ্ছে, যেটা সর্বপ্রথম স্যার উইলিয়াম জোন্স দেখিয়েছিলেন। তাই তিনি বলছেন যে এই ভাষাগুলির কাঠামোগত কিছু মিল পাওয়া যাচ্ছে, তাই হচ্ছে এদের প্রধান কারণ। তিনি এই ভাষা শ্রেণীর নামকরণ করেন কি, এই যে ভাষা শ্রেণী তার নামকরণ করেছেন ইন্দো ইউরোপীয়। ভালো করে বুঝবে, এদের যে জননী ধরা হচ্ছে সেই জননীর ফর্মটাকে, অর্থাৎ এই চারটে ভাষাকে একসঙ্গে বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ভাষা। ঠিক আছে, সমগোত্রীয় কারা? এরা ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে এসেছে, এরা হচ্ছে এই চারটে ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর মধ্যে, তাই তিনি এই গোষ্ঠীর নামকরণ করলেন ইন্দো ইউরোপীয়। 1786 সালে কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে উইলিয়াম জোন্স ভাষা নিয়ে বক্তৃতা দেওয়ার পর কালক্রমে এটি ইউরোপে, আমেরিকা সহ প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে। তাহলে এই যে ভাষা সংক্রান্ত বক্তৃতা তিনি কোথায় দিয়েছিলেন? 1786 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটির হলে, রয়্যাল এশিয়াটিক সোসাইটির হলে তিনি প্রথম যে ভাষা বিষয়ক বক্তৃতা দিয়েছিলেন, সেখানেই তিনি এই তুলনামূলক ভাষা বিজ্ঞানের কথা আলোচনা করেন এবং তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেন যে সংস্কৃত, গ্রিক, ফার্সি এবং ল্যাটিন এই চারটি ভাষা সমগোত্রীয় এবং এরা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা শ্রেণীর অন্তর্গত। ক্লিয়ার? চলো চলে যাবো আমরা পরের পার্টে, যেটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। কি বলছে? তুলনামূলক পড়লাম, এবার আমরা ঐতিহাসিকটা জানবো। বলছে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনগত কারণে ভাষা সংগঠনে যে পরিবর্তন দেখা যায়, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে, এটা পালি হবে, ঠিক আছে, পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তারই কালানুক্রমিক আলোচনাকে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বলা হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা ধরো একটা ভাষাকেই ধরি বাংলা ভাষা, তাহলে বাংলা ভাষার জননী কাকে বলা হতে পারে বলতো? অনেকে বলবে বাংলা ভাষার জননী নাকি সংস্কৃত। না, ভাষা বিজ্ঞান বলছে বাংলা ভাষার জননী হচ্ছে প্রাকৃত ভাষা। এই যে প্রাকৃত, এই প্রাকৃত ভাষা হচ্ছে বাংলা ভাষার জননী। প্রাকৃতের পর সে অপভ্রংশ এবং অবহট্ঠ ভাষা বিজ্ঞানের এই দুটি স্তর পার করে বর্তমান বাংলার রূপ পরিগ্রহ করেছে। সংস্কৃতকে আমরা কোনো মতেই কিন্তু বাংলা ভাষার জননী বলতে পারবো না। সংস্কৃতকে বাংলা ভাষার সহোদরা বা বোন ধরা যেতে পারে, কিন্তু সে জননী বাংলা ভাষার কখনোই নয়, এটা মাথায় রাখতে হবে। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাকৃত থেকে, তারপর সে অপভ্রংশ স্তরে গেছে, তারপর অপভ্রষ্ট স্তরে গেছে, এখানে একটা স্তর হবে, ওটা তোমাদের জানার বিষয় নয়। প্রাকৃত, অপভ্রংশ, অপভ্রষ্ট এবং শেষ হচ্ছে অবহট্ট স্তর থেকে চলে এসছে আমাদের বাংলা। ক্লিয়ার হলো? তাই বলছে এই যে একটা ঐতিহাসিক পরিবর্তন করছে বাংলা। বাংলা প্রথমে প্রাকৃত স্তরে ছিল, মাগধী প্রাকৃতের অ্যাকচুয়ালি অন্তর্গত, যেহেতু বাংলা এবং মগধ বিহারের রাজ্য, এরা পাশাপাশি, তাই মাগধী প্রাকৃতের মধ্যে থেকে অপভ্রংশ, অপভ্রষ্ট, অবহট্ট স্তর পেরিয়ে বাংলা ভাষা আজকে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। এই যে একটা প্রাচীন কাল থেকে বর্তমান কালে আসার যে বাংলা ভাষার যে একটা জার্নি, এই জার্নিটা দেখায় কারা? ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের
বিজ্ঞানীরা মানে যা চর্চা করে যারা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এই যে কালানুক্রমিক বিন্যাস সেটাকেই দেখিয়ে থাকে যে কিভাবে ভাষা স্তর পেরিয়ে কোনো ভাষার জন্ম হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এর পরের অংশ দেখো, বলছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে। অর্থাৎ ধরো বাংলা ভাষায় প্রথম যে রূপটা আমি বলছি মাগধী প্রাকৃত, সেই সময় বাংলা ভাষা কিরকম অবস্থানে ছিল। আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদ যদি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হয় তাহলে চর্যার ভাষা কিরকম সেটা আলোচনা করবো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এবার চর্যার পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কীর্তন, বড় চণ্ডীদাসের কথা পড়ছি আমরা বৈষ্ণব পদাবলীর কথা পড়েছি। তাহলে সেই সময় কিভাবে ঐতিহাসিকরা বা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আলোচনা করবে ওই সময় বাংলা ভাষা কিভাবে ছিল, কেমন ছিল, তার ধ্বনি পরিবর্তন কেমন হয়েছে, ধ্বনির রূপটা কেমন ছিল, এই টপিকগুলো নিয়ে যে আলোচনা করবে সেটাই হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। অর্থাৎ কোন ভাষার ঐতিহাসিক বা ইতিহাসের পর্যালোচনা করাই হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের কাজ। ক্লিয়ার হলো? নেক্সট বলছে যেমন ধরো অস্মাভি বা অস্মে, এটা হচ্ছে বৈদিক ছান্দস, একদম বেদের সময়কার কথা বলছে। এর পরবর্তীকালে এটার রূপ ধ্বনি পরিবর্তিত হয়, রূপ চেঞ্জ করছে অমমাহি বা অমহে, এটা প্রাকৃতের অন্তর্গত। ঠিক আছে, এই ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে অমমোহি, এটা অপভ্রংশের অন্তর্গত হয়ে যাচ্ছে প্রাচীন বাংলায় অমহে, মধ্য বাংলায় আমহি এবং শেষে আধুনিক বাংলায় পরিবর্তন হচ্ছে আমি। তাহলে দেখো আমি শব্দের পূর্বরূপটা অস্মাভি বা অস্মে, যারা সংস্কৃত আছে তারা জানবে এটা খুব ভালো করে। অস্মাভি বা অস্মে এই জায়গাটা থেকে বাংলা কতগুলো স্তর পেরিয়ে বৈদিক ছান্দস, প্রাকৃত, অপভ্রংশ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা থেকে আধুনিক বাংলায় আমি শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে এই যে চার্ট, এটা যেটা যেই বিজ্ঞান আলোচনা করবে সেটাই হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। অর্থাৎ বাংলা ভাষার যে ইতিহাস, বাংলা ভাষার অরিজিন কি, কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এই জিনিসটা যে ভাষা বিজ্ঞান আলোচনা করবে সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ক্লিয়ার? স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারো। চলে যাবো পরের অংশে। আচ্ছা দেখো এবার আমরা জানবো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কাকে বলছে। তাহলে ঐতিহাসিক গেল, তুলনামূলক গেল, এবার বর্ণনামূলক কি বলছে? যে ভাষা বিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা না করে এই বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ইতিহাস নিয়ে আলোচনা করছে না, কি করছে? সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিশ্লেষণ করছে। কি করছে? বর্তমানে যে বাংলা ভাষার প্রচলন আছে সেই ভাষা কেমন ভাবে আছে। বর্তমানে তো ধরো আমরা আজ থেকে 2025 সালে দাঁড়িয়ে একটু যদি 10 বছর আগে চলে যাই, তাহলে 10 বছর আগে যে বাঙালিরা ছিল তারাও তো বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু তখনকার বাংলা কেমন ছিল, তাই তো? বা এখনকার বাংলার মধ্যে কোন কোন নতুন শব্দ অ্যাড হচ্ছে, কোন কোন শব্দ আমরা ছেড়ে আসছে, সেগুলোর প্রচলন হারিয়ে যাচ্ছে, সেটা যে জিনিসটা নিয়ে আলোচনা করছে সেটাই হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। আধুনিক বা সমকালীন বাংলার সমকালীন ভাষার গঠন রীতি বিশ্লেষণ করে যে শাখা তাকে বলা হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। এই ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতাব্দীর গোড়ার দিকে ইউরোপ ও আমেরিকায়, সেটা পরবর্তীকালে ভারতে স্থানান্তরিত হয়েছে যখন পর্তুগিজ ইংরেজরা এসছে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয় কি কি? ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। যেটা শেষে বললাম আমি যে আমাদের বর্ণনামূলক ভাষা বিজ্ঞান যেহেতু সমকালীন ভাষার গঠন রীতি এবং বিচার বিশ্লেষণ করছে, তাই এই সময় দেখতে হবে এখনকার ভাষার ধ্বনিগত পরিবর্তন কি হলো, রূপগত পরিবর্তন কি হলো, শব্দের অর্থের কি কোনো পরিবর্তন হচ্ছে, বাক্য তত্ত্ব কেমন থাকছে। এটা হচ্ছে বর্তমান আধুনিক কালের বিচার বিশ্লেষণের বিষয়। তাই বর্ণনামূলক ভাষা বিজ্ঞান সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিশ্লেষণ করে থাকে। এবার হচ্ছে ধ্বনি বিজ্ঞান বা ধ্বনি তত্ত্ব কি কনসেপ্টটা। ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণই হচ্ছে ধ্বনি বিজ্ঞান বা ধ্বনি তত্ত্ব। রূপ তত্ত্ব পদ কিভাবে গঠিত হচ্ছে সেটা, বাক্য তত্ত্ব বাক্যের সার্বিক আলোচনা এবং বিচার বিশ্লেষণ, এবং শব্দার্থ তত্ত্ব শব্দের অর্থের পর্যালোচনা করছে শব্দার্থ তত্ত্ব। যারা স্ক্রিনশট নিতে চাইছো স্ক্রিনশটটা নিয়ে নাও, ক্লিয়ার হয়ে গেলে পরেরটায় যাবো। চল পরের অংশ। এবার আমরা যেটা ভাষা বিজ্ঞানের যে শাখাটা সেটা একটা চার্টের আকারে তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা, একটাকে বলছে প্রধান ভাষা বিজ্ঞান, আরেকটাকে বলছে ফলিত ভাষা বিজ্ঞান। প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব,
রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব, যেটা আমাদের পরবর্তীকালে কিন্তু ভাষাবিজ্ঞান জানার পরই এই অংশগুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন আমরা এই শাখায় আলোচনা করব কোনগুলো? ফলিত ভাষাবিজ্ঞানের অংশটা। ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে পড়ছে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান। এই 5টা অংশ আমাদের ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে। আজকে আমরা মূলত এই ফলিত ভাষা বিজ্ঞানের অংশগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে এই যে প্রধান ভাষা বিজ্ঞানের রয়েছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, যেটা তোমাদের পরবর্তীকালে পড়তে হবে সিলেবাসে, সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলছে? ভাষা বিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করে তাকে ফলিত ভাষা বিজ্ঞান বলা হচ্ছে। অর্থাৎ ভাষা বিজ্ঞানের যে অংশে ভাষার সঙ্গে কাদের সম্পর্ক স্থাপন করা বা কিরকম সম্পর্ক বিশ্লেষণ করবে, প্রথম হচ্ছে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক কিরকম, এবং দ্বিতীয় হচ্ছে ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চা, যেমন ধরো মনোবিজ্ঞান বা যেটাকে আমরা সাইকোলজি বলছি, সেখানে ভাষা বিজ্ঞান কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা যখন দেখবো। বা ধরো এডুকেশন আমাদের সাবজেক্ট রয়েছে, শিক্ষা ক্ষেত্রে ভাষা কেমন রয়েছে, অন্যান্য বিদ্যাচর্চার যে ক্ষেত্রগুলো রয়েছে তার সঙ্গে ভাষার যে একটা যোগসূত্র বা সংযোগ রয়েছে, সেটা যে ভাষা বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। ক্লিয়ার হলো? এবার ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা আমরা পড়েছি, 5টা শাখা, যার প্রথম শাখা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। আমরা এখন একটু সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু জল খেয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, সমাজ ভাষা বিজ্ঞান বলছে ভাষা বিজ্ঞানের যে অংশে সমাজ বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক, অর্থাৎ আমাদের সোশ্যাল লাইফ, সামাজিক জীবনযাপন, সমাজের সাথে ভাষার যে কি সম্পর্ক রয়েছে সেটা যেখানে আলোচিত হয় তাকেই সমাজ ভাষা বিজ্ঞান বলা হয়ে থাকবে। এক কথায় সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। অর্থাৎ আমাদের সমাজ জীবনের সাথে ভাষার যে কি সম্পর্ক সেটা যে বিজ্ঞানের শাখায় দেখানো হচ্ছে সেটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। ভালো করে দেখতে পাচ্ছ সমাজ ভাষা বিজ্ঞানের 3টে আবার উপশাখা রয়েছে। কি কি? প্রথম হচ্ছে বর্ণনাত্মক ভাষা বিজ্ঞান, পরিবর্তমান ভাষা বিজ্ঞান এবং প্রয়োগমূলক ভাষা বিজ্ঞান। এই 3টেই কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। এগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো চলে যাবো পরের অংশে। এবার আমরা একটু ডিফাইন করব। সমাজ ভাষা বিজ্ঞানের পাশাপাশি আমরা ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে আরো একটা স্তর পাচ্ছি, সেটা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। কি বলছে? ভাষা বিজ্ঞানের যে অংশে মানব মন, আমাদের মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মনোভাষার সম্পর্কিত আলোচনা করা হয়, তাই হচ্ছে মনোভাষা বিজ্ঞান। এরপর রয়েছে স্নায়ু ভাষা বিজ্ঞান। কাকে বলছে? বলছে ভাষা বিজ্ঞানের যে অংশে মানব মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের মধ্যে স্নায়ু বা নিউরন রয়েছে, সেই মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন ও ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক আলোচনা হয়, তাই হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। নেক্সট বলছে নৃভাষা বিজ্ঞান। নৃতত্ত্ব, সমাজ গোষ্ঠী, কোন গোষ্ঠী যেটা ধরো হারিয়ে গেছে, ধরো নিগ্র, ঠিক আছে, যে সম্প্রদায়গুলো রয়েছে সেটা তারা নৃতত্ত্বের অংশগত হচ্ছে। আমরা ভাষা সাহিত্যের ইতিহাসে প্রথমে পড়েছি নৃতাত্ত্বিক ইতিহাস, যেখানে আমরা বিভিন্ন উপজাতি গোষ্ঠী, নিগ্র, বান্টু, এদের কথা পড়ছি। ঠিক আছে, এই উপজাতি অর্থাৎ নৃতত্ত্বের সঙ্গে তাদের ভাষার যে একটা সম্পর্ক, তাদের যেরকম মানব ভাষা, সেই মানব ভাষার সম্পর্ককে নৃভাষা বিজ্ঞান বলা হয়ে থাকে, অর্থাৎ উপজাতিদের ভাষা যেখানে আলোচনা করা হচ্ছে। এই শাখায় মূলত আদিম জনজাতি কথ্য ভাষা বিচার বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। অর্থাৎ যেটা আমি বলছি প্রাচীন জনগোষ্ঠীর সঙ্গে যে সম্পর্কিত ভাষা রয়েছে সেটা যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে নৃভাষা বিজ্ঞান। ক্লিয়ার? চলে এসছি আমরা এবার শেষ ভাষা বিজ্ঞানের অংশের আলোচনা, যেটা হচ্ছে শৈলী বিজ্ঞান। শৈলী বিজ্ঞানটা কাকে বলছে? ধরো তুমি খুব সুন্দর লিখতে পারো, হাতের লেখায় তুমি ভীষণ পারদর্শী, ঠিক আছে, দারুণ হাতের লেখা করতে পারো, তাই বলছে শৈলী কথার অর্থ হচ্ছে রচনাকারের স্বকীয়তা। তুমি লেখার সময় যে সুন্দর ভাষা প্রয়োগ করছো, সুন্দর হাতের লেখা করছো, এটাই হচ্ছে তোমার কিন্তু শৈলী বিজ্ঞানের অন্তর্গত। শৈলী কথার অর্থ কি? শৈলী কথার অর্থ হচ্ছে রচনা বা রচনার স্বকীয়তা, রচয়িতার স্বকীয়তা, যে রচনাকার তার নিজস্বতাকে বোঝাচ্ছে। ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয় আমরা সবাই জানি,
এক্ষেত্রে ভাষার রূপ বা ফর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেমন রূপ তুমি ব্যবহার করছো, একজন রচয়িতা তিনি কিভাবে তার ভাষাটাকে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলছেন, লেখার শৈলীর উপর নির্ভরশীল। লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই শৈলী বিজ্ঞান বা স্টাইলিস্টিক্স বলা হয়ে থাকে। অর্থাৎ একজন লেখক কিভাবে তার লেখাকে সুন্দর করছেন, ভাষার প্রয়োগ করে হোক, তারপর ধরো হতে পারে সে লেখার গুণগত মান হোক, সেটা যেখানে যে শাখায় বিজ্ঞানের বিচার বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে শৈলী বিজ্ঞান বলা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট লাস্ট যেটা আমরা পড়বো আজকের টপিকে সেটা হচ্ছে অভিধান বিজ্ঞান, অর্থাৎ ডিকশনারি। অভিধান কথার অর্থ ডিকশনারি, অর্থাৎ অভিধান ডিকশনারির মধ্যে যে ভাষার প্রয়োগ সঠিক হচ্ছে কিনা সেটা যে বিজ্ঞানের শাখা আলোচনা করে সেটাই হচ্ছে অভিধান বিজ্ঞান। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটু যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি, পড়তে পারবো যে জাস্কের লেখা নিরুক্ত গ্রন্থ থেকে ভারতের প্রথম অভিধান লেখার সূত্রপাত হয়। খুব ইম্পর্টেন্ট, আমরা শর্ট কোশ্চেন এটা বহুবার পেয়েছি। জাস্কের নিরুক্ত হচ্ছে ভারতের প্রথম অভিধান। ক্লিয়ার? ডিকশনারি যাকে বলছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করে। 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। অভিধান বিজ্ঞান হচ্ছে আবার দুই প্রকার, একভাষিক আর দ্বিভাষিক। একভাষিক মানে কি? যখন একটি ভাষা থেকে সেই ভাষাতেই ট্রান্সলেট করা হচ্ছে, ধরো বাংলা টু বাংলা। আমরা দেখবো অনেক সময় অভিধান বলো বা ডিকশনারি বলো, বেঙ্গলিতে বেঙ্গলি ডিকশনারি পাওয়া যায়, সেটা হচ্ছে একভাষিক। আর দ্বিভাষিক কোনটা? ধরো ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, যখন একটি ভাষা থেকে অপর আরেকটি ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে সেটা হচ্ছে দ্বিভাষিক ভাষা অভিধান বিজ্ঞান। ক্লিয়ার হলো? আমরা আজকে মূলত মূল টপিক গুলো নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে অনেক কিছু রয়েছে, লাং পারল রয়েছে, ল্যাস রয়েছে, ঠিক আছে, রেজিস্টার রয়েছে। এগুলো কিন্তু আর একদিন আমরা এর ডিভিশন নিয়ে একটু আলোচনা করব। মূল যে কাঠামোটা রয়েছে ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা, যেহেতু আমাদের আজকের টপিক, তাই সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের দিন আলোচনা করবো এই ভাষা বিজ্ঞানের যে খন্ড খন্ড অংশগুলো রয়েছে, কারণ একটা ক্লাসের মধ্যে না অনেকটা জিনিস হয়ে গেলে বুঝতে অসুবিধা হয়, ঠিক তাই তো? আজকে আমরা মূলত এর উপরের পার্টগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এর যে ডেফিনেশন গুলো রয়েছে ভেতরকার, লাং পারল, ল্যাস, তারপর হচ্ছে রেজিস্টার, কোড বদল কি, এই যে বিভিন্ন সংজ্ঞাগুলো রয়েছে তাই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভাষা বিজ্ঞান এবং তার ভাষার যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্লাস 12 এর পরীক্ষা সামনেই, এইচএস। তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে আশা করছি কিছুটা হলেও যদি সহায়তা পেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।